আসসালামু আলাইকুম। আমি সাইদুল আনাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। সো চ্যাপ্টারটা স্টার্ট করার আগে বেসিক্যালি আমি একটা প্রবলেম ডিসকাস করব। প্রবলেম থেকে আমরা চ্যাপ্টারে যাব। সো প্রবলেমটা হচ্ছে এ ম্যানুফ্যাকচারার wants to produce pant and sports jacket for materials. The manufacturer has 750 meter square of cotton textile and 1000 meter square of polyester. Every pair of pant, 1 unit needs 1 meter square of cotton, 2 meter square of polyester. Every jacket needs 1.5 meter square of cotton and 1 meter square of polyester. The price of the pants is fixed at 50 taka and the jacket 40 taka, and their production costs are 35 taka and 30 taka respectively. So what is the number of pants and the jackets that the manufacturer must produce so that this item obtain a maximum profit? সো যে প্রবলেমটা ডিসকাস করলাম সেখানে বলা হচ্ছে যে একজন ম্যানুফ্যাকচারার দুইটা প্রোডাক্ট প্রডিউস করতে চায়, একটা হচ্ছে প্যান্ট এবং জ্যাকেট। সো প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার জন্য যে রিসোর্স দরকার সেই রিসোর্সটা এখানে দিয়ে দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল রিসোর্সের সর্বোচ্চ অ্যাভেলেবল ইউনিটটাও এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ইউনিটের সেলিং এবং প্রডিউসিং কস্টটাও এখানে দেওয়া আছে। সো এই জায়গা থেকে একজন ম্যানেজারের ডিসিশন মেক করতে হবে যে সে কোন আইটেমের কতগুলা গুডস সে প্রডিউস করতে পারবে, এবং কতগুলা কোনটা কত সংখ্যক প্রডিউস করলে ওই অর্গানাইজেশনের বা ম্যানুফ্যাকচারের প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমাদের এই ধরনের প্রবলেম থেকে আসলে বেসিক্যালি দুইটা প্রবলেম সলভ করতে হয়। একটা হচ্ছে কত নাম্বার অফ ইউনিট প্রডিউস করতে হবে, এবং প্যারালালি এই নাম্বার অফ ইউনিটের সাথে ডিপেন্ডেবল যে অর্গানাইজেশনের ম্যাক্সিমাম প্রফিট কতটুকু হবে। সো যদি প্রবলেমটাকে আর একটু কাস্টমাইজ করি তাহলে আমরা বলতে পারি যে দুইটা গুডসের দুই বা দুইয়ের ততোধিক গুডসের একটা অপশন থাকবে যে কোনো সংখ্যক ইউনিট প্রোডাকশন করার। বাট এই যে কোনো সংখ্যক আমি চাইলেই প্রডিউস করব না, আমাকে ডিসিশন নিতে হবে আমার হাতে যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা ব্যবহার করে আবার আমার কোন ইউনিটস থেকে কত ম্যাক্সিমাম প্রফিট আসে সেই প্রফিটের উপর ডিপেন্ডস করে আমরা নির্ধারণ করব আমাদের কোন সংখ্যক ইউনিট কতগুলো উৎপাদন করব। সো আমরা দেখি যে তাহলে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এই প্রবলেমগুলোকে তারা কিভাবে ডিল করে। সো এখন আমরা একটু ফর্মাল ডিসকাশনে আসি। এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বেসিক্যালি ইট হ্যাজ ফোর পার্ট। সেই পার্টগুলোকে আমরা কি কি বলি? প্রথম যে পার্টটা একটা লিনিয়ার প্রোগ্রামিং এ সেটাকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল। সেকেন্ড পার্টটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। এরপরেরটাকে আমরা বলি কনস্ট্রেন্টস, এবং এরপরেরটাকে আমরা বলবো নন নেগেটিভিটি কন্ডিশন। তাহলে আমরা এখানে দেখতে যাচ্ছি যে একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেলের চারটা পার্ট থাকবে বেসিক্যালি। প্রথম পার্টটাকে আমরা বলতেছি ডিসিশন ভেরিয়েবল, সেকেন্ড পার্টটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, থার্ড পার্টটা হচ্ছে কনস্ট্রেন্ট, এবং ফোর্থ পার্টটা হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন। যদি আমি একটা প্রবলেম থেকে এই চারটা পার্টকে স্পেসিফিক্যালি ডিফাইন করতে পারি তাহলে আমি বলতে পারবো যে আমি এই প্রবলেমের এগেনস্টে একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেল তৈরি করতে পারছি। সো এই মডেল তৈরি করার পরে এই মডেলগুলোকে আমরা সলভ করব। সো প্রথমে আমি আসলে ডিসকাস করব যে মডেলগুলো কিভাবে তৈরি করতে হয়, তারপরে আমরা মডেলগুলো সলভ করব। সলভ করার জন্য
several types of method আছে, বাট আমরা এই চ্যাপ্টারে আমরা গ্রাফিক্যাল মেথডটাকে ফোকাস করব, যে গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং মডেল সলভ করতে হয়। সো আমরা একটা একটা করে টার্মস ডিসকাস করি। প্রথমে আসি আমরা যে ডিসিশন ভেরিয়েবল বলতে কি বুঝি। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবল কাকে বলে। সো ভেরিয়েবল আমরা আগেও ডিসকাস করছি ভেরিয়েবল কি জিনিস। তো ভেরিয়েবল বলতে আমি যে জিনিসটা বোঝাই, যে ভেরিয়েবল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স একটা এলিমেন্টের দ্যাট ক্যান চেঞ্জ। ধরুন এলিমেন্ট টু এলিমেন্ট, তাহলে এখানে আমরা বলতেছি যে আমাকে আগে ভেরিয়েবল ক্লিয়ার হতে হবে। ভেরিয়েবল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ক্যান চেঞ্জ ফ্রম এলিমেন্ট টু এলিমেন্ট, যেটা একটা এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্টে তার ভ্যালু চেঞ্জ করতে পারে। তাহলে আমরা যদি সহজ কথায় বলি যে ভেরিয়েবল হচ্ছে একটা অবজেক্ট যে তার মানের পরিবর্তন করতে পারে। তাহলে ডিসিশন ভেরিয়েবল কি? ডিসিশন ভেরিয়েবল হচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিফাইন করার মাধ্যমে যদি মেজার করি, তাহলে আমরা যদি ভেরিয়েবলের মাধ্যমে ডিসিশন মেক করি, তাহলে সেই ভেরিয়েবলকে বেসিক্যালি বলবো আমরা ডিসিশন ভেরিয়েবল। সো ডিসিশন ভেরিয়েবল কি? ডিসিশন ভেরিয়েবল when we make our decision using variables। তাহলে এই জায়গাটা যদি আমি আবার প্রবলেমে চলে আসি, যে আমরা একটা প্রবলেম নিয়ে কেন ডিসকাশন শুরু করছি, যাতে প্রত্যেকটা পার্ট আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করতে করতে যেতে পারি। তাহলে আমাদের এই প্রবলেমে বলছে যে আমাকে কোন নাম্বার অফ প্রোডাক্ট কত সংখ্যক প্রডিউস করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু ম্যানেজারের ডিসিশন মেক করতে হবে যে সে কোন নাম্বার অফ ইউনিট কতগুলো প্রডিউস করবে। সো কোন নাম্বার অফ ইউনিট সে কতগুলো প্রডিউস করবে, বেসিক্যালি এই জায়গাটা আমি ডিফাইন করব ইউজিং ভেরিয়েবল। দ্যাটস ওয়াই এই জায়গাটা থেকে বলবো আমি ডিসিশন ভেরিয়েবল। সো ভেরিয়েবল মিনস বেসিক্যালি আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে আমরা ভেরিয়েবলগুলোকে ডিফাইন করি। তাহলে প্রথমে আমাদেরকে ডিফাইন করতে হবে এবং প্যান্ট এবং জ্যাকেট আমি কতগুলো উৎপাদন করব। যেহেতু আমি এখানে স্পেসিফিক্যালি অর নিউমারিক্যালি আমি ডিফাইন করতে পারতেছি না যে আমার কতগুলো প্যান্ট অথবা কতগুলো জ্যাকেট উৎপাদন করতে হবে, দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা এই স্থানে আমি এক্স এবং ওয়াই এর মাধ্যমে ডিসিশন নিচ্ছি যে আমি এক সংখ্যক প্যান্ট এবং ওয়াই সংখ্যক জ্যাকেট উৎপাদন করব। এই কারণে এই এক্স এবং ওয়াইকে আমরা বেসিক্যালি ডিসিশন ভেরিয়েবল হিসাবে ডিফাইন করতেছি। সো আমরা ডিসিশনটা কিভাবে নেব? উই শুড প্রডিউস এক্স নাম্বার অফ প্যান্ট and y number of jacket that maximize our production। সো এই জায়গাটা একটু ফলো করতে হবে, যে দেখেন আমরা অ্যাডভান্স লেভেলে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমি যদি প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে চাই এই প্রবলেমের পার্সপেক্টিভে, তাহলে আমাদেরকে ডিসিশন নিতে হবে কত সংখ্যক প্যান্ট এবং কত সংখ্যক জ্যাকেট উৎপাদন করতে হবে। তার উপরে ডিপেন্ডস করে আমাকে মডেলটা ডেভেলপ করতে হবে। সো যেহেতু আর্লি স্টেজে আমি ডিসিশন নিতে পারবো না স্পেসিফিক্যালি কোন সংখ্যক ইউনিট কতগুলো উৎপাদন করতে হবে, দ্যাটস ওয়াই আমি এখানে ভেরিয়েবলের মাধ্যমে ডিফাইন করব। আমি ধরে নিচ্ছি যে আমার প্রথম যে প্যান্ট উৎপাদন করতে হবে সেই প্যান্টটা আমি এক সংখ্যক উৎপাদন করব এবং
যে জ্যাকেট উৎপাদন করতে হবে, জ্যাকেটটা আমি ওই সংখ্যক উৎপাদন করব, তাহলে আমি মনে করতেছি যে আমার অর্গানাইজেশনের প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। দ্যাটস ওয়াই এখানে এই এক্স এবং ওয়াইটাকে বলতেছি আমাদের ডিসিশন ভেরিয়েবল। সো এর পরের যে পার্টটা সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্টিভ ফাংশন। সো অবজেক্টিভ ফাংশন মিনস অ্যাট ফার্স্ট আমাদেরকে আসতে হবে যে একটা এই প্রবলেমের অবজেক্টিভটা কি। প্রত্যেকটা অর্গানাইজেশন বা ম্যানুফ্যাকচারের অবজেক্টিভ হচ্ছে তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা। তাহলে এই জায়গাটাতে আমাকে একটা ফাংশন ডিফাইন করতে হবে, যে ফাংশনের মাধ্যমে এই পার্টিকুলার প্রবলেমের প্রফিটটা মেজার করা যাবে। তাহলে এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই প্রবলেমে প্রত্যেকটা ইউনিট থেকে কতটুকু প্রফিট আসে। সো যদি আমি উপরের প্রবলেমে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা প্রত্যেকটা প্যান্ট তারা 50 টাকা করে সেল করতেছে, যেটা উৎপাদন করতে লাগে 35 টাকা, এবং প্রত্যেকটা জ্যাকেট তার 40 টাকায় উৎপাদন করতেছে, যেখানে তাদের উৎপাদন খরচ হচ্ছে 30 টাকা। তাহলে প্যান্ট থেকে আমি 15 টাকা এবং জ্যাকেট থেকে আমি 10 টাকা প্রফিট জেনারেট করতেছি পার ইউনিট থেকে। তাহলে আমি যদি একটু নোট করি যে আমার 15 টাকা হচ্ছে পার প্যান্ট, এবং আমার হচ্ছে 10 টাকা আমি প্রফিট জেনারেট করতেছি কোথা থেকে, পার জ্যাকেট। তাহলে এখন চিন্তা করেন যে আমি ডিসিশন ভেরিয়েবলে কতগুলো প্যান্ট উৎপাদন করব ধরে নিয়েছি। তো আমি ডিসিশন ভেরিয়েবলে ধরে নিয়েছি যে আমি অ্যাবাউট এক্স সংখ্যক প্যান্ট উৎপাদন করব। তাহলে যদি আমি 15 সাথে এক্স গুণ করি, তাহলে 15x এত টাকা আমার প্রফিট আসবে প্যান্টের থেকে। এবং আমি যদি চিন্তা করি যে জ্যাকেট থেকে আমাদের প্রফিট কত আসবে, সো আমি উপরে প্রবলেমে দেখতেছি যে আমাদের জ্যাকেট পার ইউনিট জ্যাকেট থেকে আমার 10 টাকা প্রফিট আসতেছে, এবং আমি ডিসিশন ভেরিয়েবলে ধরে নিছি যে আমি ওই সংখ্যক জ্যাকেট উৎপাদন করব। তাহলে এক ইউনিট থেকে 10 টাকা, দ্যাট মিনস ওই ইউনিট থেকে অ্যাবাউট 10 টাকা আমার প্রফিট আসতেছে। তো যেহেতু অর্গানাইজেশন দুইটা প্রফিট জেনারেট মানে দুইটা প্রোডাক্ট প্রডিউস করে, তাহলে এই দুইটা প্রোডাক্ট থেকে তাদের মোট প্রফিট আসার পসিবিলিটি হচ্ছে 50x প্লাস 10y। তো যেহেতু এই অর্গানাইজেশনে আর কোনো চান্স নাই আপনার প্রফিট আসার, দ্যাটস ওয়াই যদি আমি এই দুইটাকে যোগ করি, তাহলে এটাকে বলবো আমরা অর্গানাইজেশনের টোটাল প্রফিট। যেহেতু এটা এক্স এবং ওয়াই আকারে আছে, দ্যাট মিনস ভেরিয়েবল আকারে আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ফাংশন, এবং এই ফাংশনটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। তাহলে প্রত্যেকটা প্রবলেমে আমাকে প্রফিট অথবা কস্ট নিয়ে কথা বলতে হবে। সেই প্রফিট অথবা কস্ট কিভাবে জেনারেট হয়, সেই পার ইউনিট সেটা আমাকে আগে মেজার করতে হবে, এবং পার ইউনিট যদি আমি মেজার করতে পারি, দেন এক্স এবং ওয়াই গুণ করলে ইন্ডিভিজুয়াল ইউনিট প্রতি, ইন্ডিভিজুয়াল গুড প্রতি আমি প্রফিট এবং কস্ট পেয়ে যাব। সো তাদের যে যোগফল, সেই যোগফলটা হচ্ছে আমার ওই অর্গানাইজেশনের জন্য টোটাল প্রফিট অর টোটাল কস্ট। সো এইটাই হচ্ছে অর্গানাইজেশনের অবজেক্টিভ, এবং এটা একটা যেহেতু ফাংশন আকারে থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। এখন একজন ম্যানুফ্যাকচারার সবসময় তার টার্গেট থাকে অপটিমাইজ করা অবজেক্টিভ ফাংশন। অপটিমাইজ কথাটার মানে কি? অপটিমাইজ হচ্ছে যে আমরা যতগুলো প্রবলেম পাবো, প্রত্যেকটা প্রবলেমে আইদার আপনার কাছে প্রফিট সম্পর্কে জানতে চাওয়া হবে, অথবা আপনার কাছে কস্ট সম্পর্কে জানতে চাওয়া হবে। এই দুইটার বাইরে অন্য কোনো কিছু আমরা সলভ করব না। তাহলে এজ এ ম্যানুফ্যাকচারার যখন প্রফিট নিয়ে আমরা ডিসকাস করব, তখন ম্যানুফ্যাকচারার সবসময় তার লেভেল বেসড ট্রাই করবে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। তাহলে যেহেতু প্রফিট তার অবজেক্টিভ ফাংশন এবং এটাকে সে ম্যাক্সিমাইজ করতে যাবে, সো এটাকে আমরা বলবো ম্যাক্স ডট, এরপরে আমরা ফাংশনটাকে ডিফাইন করব একটা অ্যালফাবেট দিয়ে, ধরে নেই সেটা হচ্ছে জেড। তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা হবে ম্যাক্স জেড ইকুয়াল টু 15x প্লাস 10y। এখন এই অঙ্কে আমার প্রফিট আছে, দ্যাটস ওয়াই আমি এখানে ম্যাক্স লিখছি। যদি কোনো অঙ্কে আপনাকে কস্ট মেজার করতে বলে, তাহলে আপনি কি করবেন? যেহেতু কস্ট একজন ম্যানুফ্যাকচারার চায় তার অর্গানাইজেশনে সর্বনিম্ন কস্ট আসা তার
খরচ করা হোক। দ্যাটস মিনস সে সবসময় কস্টটাকে মিনিমাইজ করতে চায়। এই জন্য অবজেক্টিভ ফাংশন যদি আমি কস্টের এগেনস্টে ক্রিয়েট করতে পারি, তাহলে সেই অবজেক্টিভ ফাংশনের আগে আমি ম্যাক্সের পরিবর্তে মিন শব্দটা ইউজ করব। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এরপর হচ্ছে আমাদের কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে লিমিটেশন। প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিছু সুনির্দিষ্ট লিমিটেশন থাকবে, তারা এই লিমিটেশনের বাইরে যেয়ে কাজ করতে কখনোই পারবে না। তাহলে আমাদের এই প্রবলেমের মেইন ফোকাস হচ্ছে যে এই লিমিটেশনের ভিতর থেকে আমি কত সংখ্যক প্রোডাক্ট উৎপাদন করতে পারবো। তাহলে যদি আমি উপরের প্রবলেমে যাই, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে আমাকে এখানে দুইটা রিসোর্স ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে পলিস্টার। তো আমার প্রবলেমে অলরেডি ডিসকাস করছে একদম প্রথমেই যে 750 মিটার স্কোয়ার অফ কটন অ্যাভেলেবল টু প্রডিউস প্যান্ট অ্যান্ড জ্যাকেট অ্যাজ ওয়েল অ্যাজ 1000 মিটার স্কোয়ার অফ পলিস্টার অ্যাভেলেবল। সো আপনি চাইলেই ইচ্ছা মতো নাম্বার অফ এক্স এবং নাম্বার অফ ওয়াই ডিটারমাইন করতে পারবেন না। এক্ষেত্রে এক্স এবং ওয়াই আপনাকে মেজার করতে হবে ইউজিং আপনার লিমিটেড রিসোর্স। তাহলে আমার লিমিটেড রিসোর্স হচ্ছে কি 700 মিটার স্কোয়ার অফ কটন এবং 1000 মিটার স্কোয়ার অফ পলিস্টার। তাহলে এই কটন এবং পলিস্টার ইন্ডিভিজুয়ালি আমার কতটুকু ইউজ হচ্ছে সেটার উপর ডিপেন্ডস করে আমাকে এক্স এবং ওয়াই ডিফাইন করতে হবে। তাহলে এখন আসি যে আমাদের প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কোন প্রোডাক্টটা কতটুকু খরচ হচ্ছে। দেখেন, আমরা যখন প্যান্ট উৎপাদন করতেছি তখন 1 মিটার স্কোয়ার অফ কটন প্রয়োজন হচ্ছে এবং 1.5 মিটার, আর যখন আমরা জ্যাকেট তৈরি করতেছি তখন 1.5 মিটার স্কোয়ার অফ কটন। তাহলে কটনের দুইটা ব্যবহার, একটা হচ্ছে প্যান্টের ক্ষেত্রে, একটা হচ্ছে জ্যাকেটের ক্ষেত্রে। সো প্যান্টের ক্ষেত্রে লাগতেছে 1 মিটার স্কোয়ার এবং জ্যাকেটের ক্ষেত্রে লাগতেছে 1.5 মিটার স্কোয়ার। তাহলে এখন আমি দেখব যে আমার এই কটনের ক্ষেত্রে আমার লিমিটেশনটা কি। তাহলে আমরা এটাকে ডিফাইন করি বেসিক্যালি এভাবে। প্রথমে আপনি নোট করে নেন সিও যে কটন, আমরা কলম দিয়ে দেখব যে আমাদের একটা প্যান্ট তৈরি করতে 1 মিটার স্কোয়ার অফ কটন প্রয়োজন হয়। যেহেতু আমি এক সংখ্যক উৎপাদন করতেছি, তাহলে আমার টোটাল কটন প্রয়োজন হবে 1 ইন্টু এক্স, দ্যাট মিনস 1x, প্লাস আমি একটা জ্যাকেট উৎপাদন করতে আমার কটন লাগে হচ্ছে 1.5 মিটার স্কোয়ার। যেহেতু আমি ওই সংখ্যক জ্যাকেট উৎপাদন করব, দ্যাটস ওয়াই এখানে আমার টোটাল, পলিস্টার আমার, এখানে ঠিকই ছিল যে আমরা বলতেছিলাম যে আমাদের জ্যাকেট তৈরি করতে 1.5 মিটার স্কোয়ার অফ কটন প্রয়োজন হয়। যেহেতু আমি জ্যাকেট ওই সংখ্যক উৎপাদন করব, তাহলে আমার টোটাল কটন প্রয়োজন হবে 1.5 ইন্টু ওয়াই। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে আমার ওই অর্গানাইজেশনের টোটাল জ্যাকেট। তাহলে এই দুইটার পরিমাণ কখনোই আপনার 750 মিটার স্কোয়ারের বেশি হতে পারবে না, কারণ আমার হাতে 750 মিটার স্কোয়ার অফ জ্যাকেট কটন অ্যাভেলেবল আমাদের উপরে প্রবলেমে দেওয়া আছে। তারপরে যদি আমি আবার রিপিট করি, দেখেন প্রবলেমে দেওয়া আছে যে আমাদের কটনের আমরা লিমিটেশনটা ডিটারমাইন করতে চাচ্ছি। যেহেতু আমার একটা প্যান্টের ক্ষেত্রে 1 মিটার স্কোয়ার অফ কটন প্রয়োজন হয় এবং আমি যেহেতু এক্স সংখ্যক প্যান্ট উৎপাদন করব, দ্যাট মিনস আমাকে 1 ইন্টু এক্স, 1x পরিমাণ কটন ইউজ করা হবে ফর প্যান্টের জন্য। আর আমি যদি ধরেন জ্যাকেটের ক্ষেত্রে কটন হিসাব করতে চাই, তাহলে জ্যাকেটের ক্ষেত্রে 1.5 মিটার স্কোয়ার অফ কটন প্রয়োজন হয় একটা জ্যাকেটের জন্য। যেহেতু আমি ওই সংখ্যক জ্যাকেট উৎপাদন করব, তাহলে আমার টোটাল জ্যাকেটে কটন প্রয়োজন হচ্ছে 1.5 ওয়াই। তাহলে যদি আমি কটনের হিসাবটাকে যোগ করি, তাহলে আমি পাচ্ছি 1x, দিস ইজ ফর প্যান্ট, এবং 1.5 ওয়াই, দিস ইজ ফর জ্যাকেট। টোটাল কটন ব্যবহার করা হচ্ছে। তাহলে এই দুইটা ফাংশন যোগ করলে আমি টোটাল কটন পাচ্ছি, এবং এই দুইটার পরিমাণ যেহেতু আমার 750 মিটার স্কোয়ার কটন অ্যাভেলেবল, সো এই 750-এর সমান অথবা এর নিচেই থাকতে হবে, এটাকে আমি কখনো এক্সিড করতে পারবো না। ঠিক সিমিলারলি আমাকে পলিস্টারের লিমিটেশনটাও বের করতে হবে। যেহেতু আমাকে এখানে 1000 মিটার স্কোয়ার পলিস্টার অ্যাভেলেবল আছে, তো সেক্ষেত্রে আমি দেখবো যে প্রত্যেকটা গুডসের ক্ষেত্রে
কতটুকু পলিস্টার ব্যবহার করা হচ্ছে। সো যদি প্যান্টের ক্ষেত্রে চিন্তা করি তাহলে প্যান্টের ক্ষেত্রে 2.2 মিটার স্কোয়ার পলিস্টার লাগছে, এবং ইসের ক্ষেত্রে আপনার জ্যাকেটের ক্ষেত্রে 1 মিটার স্কোয়ার পলিস্টার লাগতেছে। তাহলে প্যান্টের ক্ষেত্রে আমার টোটাল লাগতেছে, যেহেতু আমি এক সংখ্যক প্যান্ট উৎপাদন করব, তাহলে 2 ইন্টু এক্স, দ্যাট মিন 2x। আর জ্যাকেটের ক্ষেত্রে আমার পলিস্টার লাগতেছে 1 ইন্টু ওয়াই। তাহলে এই দুইটাকে যদি আবার আমি যোগ করি, যে 2x প্লাস 1y, এটা অবশ্যই 1000-এর সমান অথবা তার কম হতে হবে। তাহলে যদি আমি এখানে লিখি যে আমাদের পলিস্টারের লিমিটেশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে পলিস্টার হচ্ছে 2x plus 1y. This is obviously less than or equal to 1000 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার পলিস্টারের লিমিটেশন। পলিস্টার লিমিটেশন। তাহলে এর পরের পার্টটা হচ্ছে আমার নন নেগেটিভিটি কন্ডিশন। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা নন নেগেটিভিটি কন্ডিশন থাকবে। নন নেগেটিভিটি বলতে আমরা কি বলছি? নন নেগেটিভ মানে নেগেটিভ না। আমরা যদি নাম্বার সিস্টেমকে ডিভাইড করি তাহলে আমরা তিন ধরনের নাম্বার পাই, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, এবং আরেকটা হচ্ছে জিরো। তাহলে যদি নেগেটিভ হবে না, তার মানে হবে কি? জিরো অথবা পজিটিভ। তাহলে পজিটিভ যেহেতু জিরোর থেকে বড়, তাহলে আমি বলতে পারি নন নেগেটিভিটি মানে হচ্ছে জিরো এবং জিরোর থেকে বড়। তাহলে আমরা এখানে আসলে কি বলতে চাচ্ছি? আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন প্রোডাক্ট প্রডিউস করব, তখন কোনো ম্যানুফ্যাকচারের পক্ষেই নেগেটিভ সংখ্যক প্রোডাক্ট প্রডিউস করা সম্ভব না। তো যেহেতু আমরা এক্স এবং ওয়াইকে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট হিসাবে ডিফাইন করব, সো এক্স এবং ওয়াই কখনো নেগেটিভ সংখ্যক হতে পারবে না। আইদার সে জিরো হবে অথবা জিরো থেকে বড় হবে। সো এই জিনিসটাকে বেসিক্যালি আমরা ডিফাইন করি অ্যাজ এ নন নেগেটিভিটি কন্ডিশন। সো আমরা প্রত্যেকটা মডেলের নিচেই লিখব এক্স কমা y greater than or equal to 0। তাহলে যদি আমরা এই জিনিসগুলো ডিফাইন করতে পারি তাহলে আমাদের মডেলটা ডেভেলপ হয়ে যাবে। তাহলে এটা যেহেতু আমরা আলাদা আলাদাভাবে ডিসকাস করলাম, এগুলোকে অ্যাকুমুলেট করলে আমার লিনিয়ার মডেলটা হচ্ছে এলপিপি। আমরা এলপিপিটাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সংক্ষেপে বলি। সো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মডেলটাকে আমরা যদি লিখি তাহলে আমাদের প্রথমে আনতে হবে অবজেক্টিভ ফাংশন। সো আমরা উপরে অবজেক্টিভ ফাংশন ডিফাইন করছি। অবজেক্টিভ ফাংশনটাকে এখান থেকে আমরা নিয়ে এসে সিলেক্ট করি। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। এরপরে আমাদের থাকবে হচ্ছে অবজেক্ট ডিসিশন ভেরিয়েবল। এরপরে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে অবজেক্টিভ ফাংশন। সো কনস্ট্যান্ট লেখার আগে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট টু শব্দটা ইউজ করতে হবে। সাবজেক্ট টুর আন্ডারে আমাদেরকে কনস্ট্যান্টগুলো লিখতে হবে। আমাদের এখানে দুইটা কনস্ট্যান্ট, একটা হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে এবং আর একটা হচ্ছে কটনের ক্ষেত্রে। সো পলিস্টার এবং কটন যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? এবং নন নেগেটিভিটি কন্ডিশন এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে আমার একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেল। একটা প্রবলেম থেকে আমরা এরকম করে একটা মডেল ডেভেলপ করতে পারি। সো আমরা আপনাদেরকে এখন দেখাবো আরেকটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। দেখি আমরা কতটুকু ম্যাচিউর হয়েছি। আমাদের প্রবলেমটা এখানে আমি অ্যাডভান্স লিখে রাখছি। সো প্রবলেমটা হচ্ছে কি, আমরা একটু আবার যদি স্টাডি করি, এখানে বলা হচ্ছে এ কোম্পানি মেক্স টু প্রোডাক্ট এক্স অ্যান্ড ওয়াই ইউজিং টু মেশিন এ অ্যান্ড বি।
Each unit of X that is produced require 1 hour processing time on machine A and 0.5 hour processing time on machine B. Each unit of Y that is produced requires 0.25 hour processing time on machine A and 0.75 hour of processing time on machine B. Available processing time on machine A is 40 hours and on machine B is forecast to 35 hours. The cost of per X is 15 taka and per unit Y is 20 taka. So formulate the problem of decision how of each product to make in current week as a linear programming to minimize the cost. সো যে কথাগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, যদি আবার রিপিট করি, যে এখানে একটা কোম্পানি দুইটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছে, তাদের একটা প্রোডাক্ট হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। দুইটা প্রোডাক্টের জন্যই তাদের কিছু রিসোর্স দেওয়া থাকবে, তাদের কিছু সরি রিসোর্সের অ্যাভেলেবিলিটি দেওয়া থাকবে। তো সেই রিসোর্সের অ্যাভেলেবিলিটি এবং রিসোর্স ব্যবহার করার মাধ্যমে কত ইউনিট প্রোডাক্টস তৈরি করলে আইদার প্রফিট অথবা কস্ট, প্রফিটের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ করা যাবে এবং কস্টের ক্ষেত্রে মিনিমাইজ করা লাগবে। সো এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে দুইটা এক্স এবং ওয়াই এবং রিসোর্স হচ্ছে দুইটা মেশিন, মেশিন এ এবং মেশিন বি। দেখেন মেশিন এ এবং মেশিন বি ব্যবহার করার মাধ্যমে আমরা প্রোডাক্ট এক্স এবং ওয়াই উৎপাদন করি। সো মেশিন এ 40 আওয়ার্স এবং মেশিন বি 35 আওয়ার্সের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার ভিতরে থেকে আমাদেরকে প্রোডাক্টগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে 15 টাকা করে আমাদের এক্স উৎপাদন করতে লাগে, ওয়াই উৎপাদন করতে 20 টাকা লাগে। সো আমার কস্টটাকে মিনিমাইজ রেখে কোন প্রোডাক্ট কতগুলো উপরের রিসোর্স ব্যবহার করে উৎপাদন করতে পারবো। সো এই জায়গায় জাস্ট আগে আমাকে 4টা পার্টে ডেভেলপ করতে হবে। সো এখানে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। যখন জিনিসটা হচ্ছে যে আমরা এই প্রবলেমগুলোকে আগে কিভাবে টেবিলে ফর্মুলেট করব। যদি টেবিলে আমরা এই প্রবলেমটাকে ফর্মুলেট করতে পারি, তাহলে সেখান থেকে আপনার মডেল ডেভেলপ করাটা আরও ইজি হয়ে যাবে। সো এই ধাপে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা প্রবলেম যখন আপনি পাবেন, তখন সেই জায়গাতে এই প্রবলেমটাকে আপনি কিভাবে টেবিলে ফরম্যাট করবেন। সো প্রথমে আমরা একটা টেবিল নেব। টেবিলে আমাদের 4টা কলাম এবং আমরা 4টা রো নেব। ঠিক আছে, যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করব সেই প্রোডাক্টগুলো আমরা এখানে লিখে রাখবো। সেটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রবলেমের ক্ষেত্রে প্রোডাক্ট এক্স এবং প্রোডাক্ট ওয়াই আমরা প্রডিউস করতে চাচ্ছি। আমাদের যে লিমিটেশনগুলো দেওয়া থাকবে সেই লিমিটেশনগুলো বেসিক্যালি আমরা এখানে দিব। আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে লিমিটেশন আছে মেশিন এ, দ্যাট মিনস রিসোর্স, মেশিন বি, মেশিন বি। এইখানে দেব আমাদের যে অবজেক্টিভ ফাংশনে যে কাজটা করা লাগবে। সো অবজেক্টিভ ফাংশনে হয় আপনাকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে অথবা কস্ট মিনিমাইজ করতে হবে। যেহেতু এই প্রবলেমে আমাকে কস্ট মিনিমাইজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি এখানে কস্ট লিখব। আগের অঙ্কে আমাদের প্রফিট ম্যাক্সিমাম করতে বলছে, তাই আমরা যদি আগের অঙ্কের জন্য টেবিল করি তাহলে ওইখানে আমরা প্রফিট দেব। এখন আপনি এই প্রবলেমটা পড়ে এই টেবিলটা ফিল আপ করেন। দেখেন প্রোডাক্ট এক্স, আর এখানে আরেকটা জিনিস আপনি দিতে পারেন যে অ্যাভেইলেবিলিটি বা অ্যাভেইলেবল। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট এক্স মেশিন এতে কত সময় লাগে? 1 আওয়ার। তাহলে এখানে জাস্ট আপনি 1 বসায় রাখেন। এরপরে হচ্ছে মেশিন বি তে আপনার 0.5 আওয়ার। আপনার প্রথম প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে কস্ট কত হচ্ছে? এক্স এর ক্ষেত্রে কস্ট হচ্ছে আপনার দিস ইজ 15 টাকা। সো ইনসার্ট হেয়ার 15। আবার ঠিক সিমিলারলি প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে, সো যখন প্রোডাক্ট ওয়াই নিয়ে আমরা ডিসকাস করব, সো প্রোডাক্ট ওয়াই প্রথম মেশিনে, তারপর মেশিন এতে 0.25 আওয়ার সময় কনজিউম করতেছে টু প্রডিউস, এবং মেশিন বিতে এটা সময় নিচ্ছে 0.75 আওয়ার, 0.75 আওয়ার। এবং এই প্রোডাক্ট বি এর কস্ট হচ্ছে 20 টাকা। সো আমার লিমিটেশনটা হচ্ছে কি? আমার লিমিটেশন হচ্ছে মেশিন এ সর্বোচ্চ 40 আওয়ার্স কাজ করতে পারবে এবং মেশিন বি সে সর্বোচ্চ 35 আওয়ার কাজ করতে পারবে।
তাহলে যদি আমি এই টেবিলটা প্রডিউস করতে পারি, তাহলে এই টেবিলের ভিতরে আমি হোল প্রবলেমটা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা দেখাবো যে এই প্রবলেমটা থেকে, এই টেবিলটা থেকে আমরা কিভাবে মডেলে যেতে পারি। সো প্রথমে আমরা মডেলের ক্ষেত্রে ডিসিশন ভেরিয়েবল নিব। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ডিসিশন ভেরিয়েবল অলমোস্ট সেম। ডিসিশন ভেরিয়েবল এবং নন নেগেটিভিটি কন্ডিশন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই হবে, খালি প্রোডাক্টের নামের জায়গাটা আমি প্রোডাক্ট নেমটা চেঞ্জ করে দেবো। তাহলে আমি ওই ক্ষেত্রে আমাদের ডিসিশন ভেরিয়েবলকে ধরছি উই শুড প্রডিউস এক্স নাম্বার অফ product X and Y number of product Y should produce to minimize the cost। তাহলে এটা অলমোস্ট আপনি মেমোরাইজ করে রাখবেন যে প্রত্যেকটা জায়গায় আমি প্রথম গুডসটাকে এক্স কনসিডার করব এবং সেকেন্ড গুডসটাকে ওয়াই ইউনিট কনসিডার করে আমরা ম্যাথটাকে স্টার্ট করব। সো যেহেতু এখানে আমি এক্স ধরছি, এক্স এটা হচ্ছে আমার ওয়াই, সো এখানে আমরা ওয়াই মেনশন করে দেবো। তাহলে আমাদের দেখেন ডিসিশন ভেরিয়েবল শেষ। ডিসিশন ভেরিয়েবলের পরে যেহেতু আমাদের অবজেক্টিভ ফাংশন, এখন আসেন আমরা এইখানে আসবো যখনই অবজেক্টিভ ফাংশন নিয়ে কাজ করবো, লাস্ট কলাম। তাহলে অবজেক্টিভ ফাংশন যেহেতু এখানে কস্ট লেখা আছে, আপনি অবশ্যই এখানে মিন দিবেন, মিন ডট। আমরা সবসময় জেড দিয়ে অবজেক্টিভ ফাংশন ডিফাইন করি। সো জেড ইকুয়াল টু, দেখেন প্রোডাক্ট এক্স থেকে আমাদের 15 টাকা প্রফিট হচ্ছে, তাহলে এক ইউনিট থেকে আমার এখানে দেওয়া আছে আমি কত ইউনিট উৎপাদন করবো ব্র্যাকেটের ভিতরে এক্স সংখ্যক। তাহলে এক ইউনিট থেকে যদি 15 ইউনিট প্রফিট হয়, তাহলে এক্স ইউনিট থেকে কত হবে 15x। এখানে জাস্ট খালি তাহলে এক ইউনিট থেকে 20 টাকা, ওয়াই ইউনিট থেকে 20 হয়, তাহলে এই দুইটাকে যোগ করলে আমার টোটাল কস্ট বেড়ে যাচ্ছে, এটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। তাহলে এই কথাটা জাস্ট এখানে ফাংশন আকারে লিখে দিবেন যে 15x প্লাস 20y। এরপরে আমাকে লিখতে হবে সাবজেক্ট টু। সাবজেক্ট টু লেখার পরে আমাদের রেস্ট্রিকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেশিন এ। তো মেশিন এর ক্ষেত্রে কি কি, যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, একটা প্রোডাক্ট তৈরি করতে 1 ঘন্টা, তাহলে এক সংখ্যক উৎপাদন করতে আমার কত লাগবে 1x। একটা উৎপাদন করতে 0.25 আওয়ার, তাহলে ওয়াই সংখ্যক উৎপাদন করতে 0.25 ওয়াই। আর এই দুইটার যোগফল ইকুয়াল টু অবশ্যই 40 হতে হবে, কারণ এটা 40 বেশি কাজ করতে পারবে না। তাহলে এটাই আমার অবজেক্টিভ ফাংশন। এটা যদি আমি এখানে লিখে দিই, তাহলে আমি কি লিখতে পারি 1x প্লাস 0.25 ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 40 আওয়ার্স। ঠিক সিমিলারলি আপনি এখানে আবার এক্স বসাই দেন, একটা উৎপাদন করতে 0.5 আওয়ার, তাহলে এক্স সংখ্যক উৎপাদন করতে 0.5x, একটা উৎপাদন করতে 0.75, তাহলে ওয়াই সংখ্যক উৎপাদন করতে 0.75 ওয়াই, তাহলে টোটাল হচ্ছে 0.5x প্লাস 0.75 ওয়াই। এটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু 35 হবে, কার ক্ষেত্রে মেশিন বি এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দিয়ে দিই MACHIN মেশিন বি। তাহলে মেশিন বি এর লিমিটেশনগুলো আমরা কি পাচ্ছি যে 0.5x প্লাস 0.75 y, this is less than or equal to 35। এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নন নেগেটিভিটি কন্ডিশন সেম, এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমাদের মডেলটা হয়ে গেল দ্বিতীয় প্রবলেমে। সো এভাবে আমরা যে কোনো প্রবলেম পেলে প্রথমে একটা টেবিলে ইনফরমেশনগুলো কনভার্ট করব। টেবিলে ইনফরমেশনটা কনভার্ট হয়ে গেলে আমরা প্রথমে ডিসিশন ভেরিয়েবল ডিফাইন করব এক্স ওয়াই আকারে। তারপরে আমাদের হয় কস্ট অথবা প্রফিট দেওয়া থাকবে, যদি প্রফিট দেওয়া থাকে ম্যাক্সিমাইজ নেব, ম্যাক্স নেব, আর যদি কস্ট দেওয়া থাকে মিন নেব। তারপরে জেড ইকুয়াল টু ফাংশনটাকে ডিফাইন করব।
তারপরে গ্র্যাজুয়ালি যে ফাংশন আসবে সেটা ইনপুট দেবো। তারপর হচ্ছে সাবজেক্ট টু, দ্যাট মিনস আমাকে যে কনস্ট্রেন্ট দেওয়া থাকবে, প্রত্যেক এখানে যে লিমিটেশন, যে রিসোর্সগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে সেই রিসোর্সের একটা লিমিটেশন থাকবে। সেই রিসোর্সের লিমিটেশনটাকে আমরা বলি কনস্ট্রেন্ট। তাহলে সেই রিসোর্সের লিমিটেশনগুলো ফাংশন আকারে এখানে আমাকে ডিফাইন করতে হবে। আফটার দেন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, যে আমরা যে প্রোডাক্টগুলো উৎপাদন করবো এটা কখনোই নেগেটিভ হতে পারবে না। দ্যাটস ওয়াই এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের মডেল ডেভেলপমেন্ট। আশা করি আপনি এরপরে যে কোনো মডেল পেলে এটাকে আপনি সলভ করতে পারবেন। সো এখন আমরা যাব যে একটা মডেল কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, মডেলের সলিউশনটা আমরা কিভাবে ডিফাইন করব। তাহলে আমরা প্রথম প্রবলেমটা এখন সলভ করতে চাচ্ছি। সো ধরেন এটা হচ্ছে আমার একটা মডেল গিভেন দেওয়া আছে। তাহলে এই মডেলটা আমি কিভাবে সলভ করব। তাহলে মডেলটাকে আমি একটু কাস্টমাইজ করে নিই। আমি আপনাদেরকে বলছি যে আমাদের মডেল সলভ করার জন্য সেভারাল টাইপস অফ মেথড আছে। সেই সেভারাল টাইপস অফ মেথডের ভিতর থেকে আমরা গ্রাফিক্যাল মেথডটা এক্ষেত্রে সলভ করার জন্য ইউজ করব। তাহলে আমাদের যে, যদি আমরা সলভ করা শুরু করতে চাই তাহলে আমাদের প্রথমে প্রত্যেকটা ইকুয়েশনকে নাম দিতে হবে। সো আমাদের কনস্ট্যান্টের ভিতরে যে ইকুয়েশনগুলো থাকবে সেইগুলোকে নিয়ে আমাদের বেসিক্যালি কাজ করতে হবে। সো আমাদের প্রথম ইকুয়েশনটাকে আমরা ডিফাইন করব ইকুয়েশন অন, দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা ডিফাইন করব ইকুয়েশন টু আকারে, ইকুয়েশন টু। সো আমরা যদি সলিউশন শুরু করি তাহলে প্রথমে একটা ইকুয়েশন নেব, ইকুয়েশনের এগেনস্টে আমরা দুইটা করে বিন্দু তৈরি করব এবং তাদেরকে গ্রাফ আঁকার পরে আমরা গ্র্যাজুয়ালি সলিউশনের দিকে যাব। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা নিই, ফ্রম ইকুয়েশন অন। তাহলে ইকুয়েশন অনে বেসিক্যালি আমরা কি পাচ্ছি, আমি একবার এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে আপনাকে ইকুয়াল সাইন ইউজ করলে কোনো প্রবলেম হবে না। 1x প্লাস 1.5y ইকুয়াল টু 750। সো আমরা এটার আন্ডারে একটা টেবিল তৈরি করব, টেবিল থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বের করব। আমরা এটাকে বলি, প্রথমটাকে ধরি এক্স, দ্বিতীয়টার নাম দিই ওয়াই। সো আমরা এখানে একটা টেকনিক ইউজ করব যে আমরা প্রথমে এক্স এর মান 0 নেব, ওয়াই এর মান একবার 0 নেব। একবার এক্স এর মান 0 নিয়ে দেখবো যে ওয়াই এর মান কত হয়, একবার ওয়াই এর মান 0 নিয়ে দেখবো এক্স এর মান কত হয়। তাহলে আমি আসলে দুইটা বিন্দু পাবো। এখন আমি কেন 0 নিচ্ছি, কারণ 0 নেওয়ার এখানে সুবিধা হচ্ছে 0 যদি নেই তাহলে যদি কোনো একটা বিন্দুর এক্স এর মান যদি 0 হয় তাহলে এটাকে যখন আমি গ্রাফ আঁকতে যাব তাহলে এই বিন্দুটা, যেহেতু এক্স এর মান 0, এই বিন্দুটা এক্স অ্যাক্সিসের উপর থাকবে এবং এক্স অ্যাক্সিসের উপরে আমার বিন্দুটা ডিটারমাইন করতে খুব সহজ হবে। আবার কেন আমি ওয়াই এর মান 0 নেব, একই রকম যখন আমি ওয়াই এর মান 0 নিচ্ছি তাহলে আমি ইজিলি বলতে পারতেছি যে যেহেতু এখানে ওয়াই এর মান 0, দ্যাট মিন্স যখন এই বিন্দুটা গ্রাফে বসাতে যাব তাহলে অবশ্যই এই বিন্দুটা ওয়াই অ্যাক্সিসের উপরে হবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে এক্স এর মান অনুযায়ী আমি বিন্দুটাকে সহজে ডিটারমাইন করতে পারবো। এই কারণে আমি এখানে একবার এক্স এর মান 0 নেব, একবার ওয়াই এর মান 0 নেব। যদি আপনার কখনো অন্য মান নিতে ইচ্ছা হয় আপনি নিতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেমটা মানে বিন্দুটাকে ইনসার্ট করতে গেলে গ্রাফে একটু টাফ হয়ে যাবে। সো প্রথমে যদি আমি এই ইকুয়েশনের ক্ষেত্রে এক্স এর মান 0 নিই তাহলে দেখেন আমার ওয়াই এর মান কত আসে। 750 ভাগ 1.5, 500। তাহলে আমি যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটা হচ্ছে বেসিক্যালি 0, 500। আবার আপনি ওয়াই এর মান 0 নেন, যদি ওয়াই এর মান 0 নেন তাহলে এক্স এর মান কিন্তু আপনি পাচ্ছেন 750। তাহলে আমার বিন্দুটা হচ্ছে এই ক্ষেত্রে
750,0, তাহলে এখন দেখেন আমরা কিন্তু দুইটা বিন্দু পেয়ে গেলাম এবং একটা সরলরেখা আঁকার জন্য গ্রাফের দুইটা বিন্দুই এনাফ। তাহলে আমি রিপিট করতেছি, আমরা যখন গ্রাফিক্যাল মডেলে যাব তখন আমাদের সাবজেক্ট টু এই লিমিটেশনের আন্ডারে যে ইকুয়েশনগুলো থাকবে এই ইকুয়েশনগুলোর গ্রাফ আঁকার মাধ্যমে আমাদেরকে মডেলটা সলভ করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশনের গ্রাফ কিভাবে আঁকবো? এই দুটো ইকুয়েশনের গ্রাফ বেসিক্যালি আমরা আঁকবো যে ইন্ডিভিজুয়ালি ইকুয়েশনগুলো নেব, প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমরা দুইটা করে পয়েন্ট প্রডিউস করব। পয়েন্টগুলো আমরা কিভাবে প্রডিউস করব? আমরা একবার এক্স এর মান 0 ধরবো, একবার ওয়াই এর মান 0 ধরবো। এক্স এর মান 0 ধরে এই ইকুয়েশনে এক্স এর মান 0 বসাই দেখব যে ওয়াই এর মান কত হয়। যদি এক্স এর মান 0 বসাই তাহলে এতটুকু 0 হয়ে যাচ্ছে 1.5, ওয়াই ইকুয়াল টু 750, তাহলে ওয়াই ইকুয়াল টু 750 ভাগ 1.5, সেক্ষেত্রে আমি পাচ্ছি 500। তাহলে আমার বিন্দুটা হচ্ছে 0, 500। যেহেতু এখানে এক্স এর মান 0, তার মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর আছে, সো এক্স অ্যাক্সিসের উপরে 500 পয়েন্ট নিলেই আমি কিন্তু বিন্দুটা পেয়ে যাচ্ছি। আবার যখন আমি ওয়াই এর মান 0 নিচ্ছি, এখানে আপনি যদি ওয়াই এর মান 0 বসান তাহলে এই পার্টটুকু 0 হয়ে যাচ্ছে। তাহলে যখন এতটুকু 0 হবে তার মানে 1x ইকুয়াল টু 750, তার মানে x ইকুয়াল টু 750। তাহলে আমার পয়েন্টটা হচ্ছে 750 এবং 0। যেহেতু এখানে 0 এর মান y, তার মানে এই পয়েন্টটা x y অ্যাক্সিস এর উপরে আছে এবং y অ্যাক্সিস এর উপরে 750 ডিসটেন্স নিলেই আমি বিন্দুটা পেয়ে যাচ্ছি। এরপরে এই বিন্দু এবং এই বিন্দু আমি যদি যোগ করি তাহলে বেসিক্যালি আমাদের এক নম্বর সরলরেখা আঁকা হয়ে যাচ্ছে। এখন চলেন আমরা এক নম্বর সরলরেখাটা যদি আমরা আঁকি তাহলে কিরকম হয়। তাহলে এটা ধরেন আমাদের একটা গ্রাফ পেপার, আমরা গ্রাফ পেপারের প্রথমে দুটা অ্যাক্সিস আগে মার্জিন করে নেব। ধরেন এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তাহলে আমরা এখানে লিখে নেই দিস ইজ এক্স এবং এটা হচ্ছে আমার ওয়াই, এবং এটাকে আমরা বলি মূল বিন্দু বা অরিজিন, এটাকে আমরা ও বলি বা মাঝে মাঝে 0 বলি। তাহলে যদি আমি দেখি যে আমার প্রথম বিন্দুটা কত, 0, 500, যেহেতু এখানে x এর মান 0, তার মানে এটা হচ্ছে আমার x অ্যাক্সিসের উপরে 500, মানে x অ্যাক্সিস বরাবর আমি যে ডিসটেন্স নেব সেটা হচ্ছে বেসিক্যালি y এর ডিসটেন্স। তাহলে x অ্যাক্সিসে যেহেতু প্লাস, পজিটিভ দিকে 500 ডিসটেন্সে আমাকে যেতে হবে। তাহলে 500 ডিসটেন্সে যদি আমি যাই, এখানে আমি অনুমান করে নেব যে আমার আসলে কত পর্যন্ত যাব। তাহলে ধরেন আমার এটা হচ্ছে যদি 1000 হয়, ধরেন আমি এটাকে নিলাম 1000, তাহলে এটা মাঝখানে 500, তাহলে বেসিক্যালি আমাকে বলছে 0, 500। তাহলে এই যে বিন্দুটা এটাই হচ্ছে আমার এই 0, 500 বিন্দু। তাহলে এটাকে আমি মার্ক করবো গ্রাফ পেপারে। আপনি এরকম আপনার মতো খাতায়, গ্রাফ দরকার নেই, আমরা খাতায় আঁকলেই হবে অনুমান করে, কারণ আমাদের এখান থেকে জাস্ট খালি সংযোগ বিন্দুগুলা বের করব। আমি এখান থেকে কোনো স্পেসিফিক মান বের করব না, মানগুলো আমি অন্য পদ্ধতিতে বের করব। তাহলে আমার প্রথম বিন্দুটা ছিল 0, 500, যেহেতু এখানে এক্স এর মান 0, তাহলে এটা এক্স অ্যাক্সিসের উপর হবে। এক্স অ্যাক্সিসের উপরে আমি নিজের মতো করে স্কেলিং করব, সেখান থেকে 500 বিন্দুটা ধরে সেই 500 বিন্দুটাকে মার্ক করব যে এটা হচ্ছে 0, 500। এরপরে যদি আমি যাই যে আমার সেকেন্ড বিন্দুটা কত, সেকেন্ড বিন্দুটা হচ্ছে 750 এবং 0। তো 750 এবং 0 যদি হয় তাহলে সেই বিন্দুটা কত হবে, আমি সেটা এখান গ্রাফ পেপারে মেজার করবো। তাহলে আমি এখানেও গ্রাজুয়ালি এইটাকে ধরি আপনার 1000, যদি এটা 1000 হয়, এটা যদি 1000 হয় তাহলে এটা হচ্ছে 500 আর এটা হচ্ছে 750। তাহলে এই বিন্দুটা হচ্ছে 750 এবং 0। তো বিন্দুটা আমি এখানে অবশ্যই লিখে রাখবো, কারণ এই মানগুলো আমাকে পরে প্রয়োজন হবে। 750 এবং কমা 0,
তাহলে দেখেন ডাক পরে আমি দুইটা বিন্দু পেয়ে গেছি। একটা হচ্ছে এই যে এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে এখন যদি এই বিন্দু এবং এই বিন্দু আমি যোগ করি, তাহলে আমি 1 নম্বর সরলরেখা পেয়ে যাব। তাহলে এই দুইটা বিন্দু আমি যোগ করে দেব। আপনি স্কেল দিয়ে একদম সোজা স্ট্রেট বিন্দুগুলো যোগ করবেন। এখন আমরা আবার মডেলে ফিরে যাব। যেমন মডেলে কি বলছে, মডেলে বলছে যে এটা হচ্ছে লেস দেন। আপনি খাতায় নোট করে রাখতে পারেন, যদি লেস দেন সাইন থাকে তাহলে সলিউশন হচ্ছে নিচের দিকে ওই সরলরেখা, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে সলিউশনটা হচ্ছে উপর দিকে। তাহলে আমি যে সরলরেখাটা আঁকছি সরলরেখায় চলে যাই। এটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখা এবং ফাংশনে বলা হচ্ছে যে লেস দেন সাইন। তাহলে লেস দেন সাইন হচ্ছে এটা দুইটা দিক আছে, এটাকে বলি আমরা আপার সাইড আর এই অংশটাকে বলি আমরা লোয়ার সাইড। তাহলে যেহেতু লেস দেন আছে তাহলে আমি মনে করবো যে সলিউশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে যেহেতু সলিউশন নিচের দিকে, তাহলে আমি নিচের দিকে কি করব, বোল্ড করে দেব। ঠিক আছে, তো নিচের দিকে আপনি এরকম করে কিছু মার্ক করে দেন। এই সরলরেখার নিচের দিকে আপনি মার্ক করে দেবেন এইভাবে, যে এইগুলো হচ্ছে আমার সমাধান। হ্যাঁ, আবার এই এক্সিসের বাইরে নেবেন না, এর ভিতরে থাকবে। তাহলে আমার 1 নম্বর ইকুয়েশনের গ্রাফ ডান। এখন আমরা ইকুয়েশন 2 তে আসবো। তো ঠিক সিমিলারলি আপনি ইকুয়েশন 2টা এখানে নিয়ে আসবেন। ইকুয়েশন 2 যদি আমি এটাকে কপি করি তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে। সো এখানে আপনি কপি করেন, কন্ট্রোল সি, পুরো উপর থেকেই কপি করে নেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো আমরা নিচে চলে যাই। সো আমরা এখানে চেঞ্জ করে ফেলি। আমার সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল, সেকেন্ড ইকুয়েশনটা ছিল হচ্ছে যে আপনার 2x প্লাস 1y ইকুয়াল টু 1000। সো এটা হচ্ছে 2x প্লাস 1y, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। 1y ইকুয়াল টু হচ্ছে 1000। সো ঠিক সিমিলারলি এখানে আপনি x এর মান ধরেন যদি 0, যদি এই অঙ্কে x এর মান 0 ধরেন তাহলে y এর মান আসতেছে 1000। তাহলে আমার যে বিন্দুটা আমি প্রডিউস করতেছি সেই বিন্দুটা হচ্ছে 500 এবং 1000। আবার যদি y এর মান 0 ধরেন তাহলে এখানে আসতেছে 500। ঠিক আছে, এখানে আপনি পাচ্ছেন 500। তাহলে এই মানটা হচ্ছে 500 0। তাহলে ঠিক সিমিলারলি আমি প্রথম ইকুয়েশন 2 থেকেও দুইটা বিন্দু পেয়ে গেলাম। আমি আবার রিপিট করতেছি, যেহেতু আমার প্রথম ক্ষেত্রে আমি এক্স এর মান 0 ধরবো। সো আমি যদি এখানে এক্স এর মান 0 ধরি তাহলে এই পার্টটুকু 0 হয়ে যাচ্ছে, তার মানে 1y ইকুয়াল টু 1000, তার মানে y ইকুয়াল টু 1000। তাহলে আমার যে বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে 0 1000। ঠিক সিমিলারলি এরপর আমি y এর মানটাকে 0 ধরবো। যদি আমি y এর মান 0 ধরি তাহলে 2x ইকুয়াল টু 1000, তার মানে x ইকুয়াল টু 500, তার মানে হচ্ছে আমার বিন্দুটা হচ্ছে 0 500। এখন যদি আমি আবার এইটাকে একই গ্রাফে প্লট করি তাহলে প্রথম যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে 0 1000, মানে x অ্যাক্সিসে, x এর মান যেহেতু 0, x অ্যাক্সিসে এটা হচ্ছে 0 1000 বিন্দু। তাহলে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড পয়েন্ট। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে 0, 1000। তাহলে এটা 0 1000 এবং আরেকটা বিন্দু হচ্ছে 500 0। তাহলে এই যে আমরা 500 মার্ক করছিলাম, তাহলে এটা হচ্ছে 500 0। বিন্দুটাকে আমরা এই পাশে লিখে রাখি যে এটা হচ্ছে 500, 0।
তাহলে এখন আমি যদি এই দুটা বিন্দু যোগ করি তাহলে আমার 2 নম্বর সরলরেখাটা হয়ে যাচ্ছে। এখন আবার আপনাকে গ্রাফ মডেলে চলে যেতে হবে, যে মডেলে এই 2 নম্বর সরলরেখাটা কি লেস দ্যান সাইন নাকি গ্রেটার দ্যান সাইন। এটাও লেস দ্যান সাইন, যেহেতু এটাও লেস দ্যান সাইন, তার মানে এটার সমাধান সাইডটাও নিচের দিকে। তাহলে আমরা ঠিক একই রকম এই জায়গাটাতেও আমি কি করব, নিচের জায়গাটাকে সুন্দর করে মার্ক করে রাখবো। তাহলে এটার নিচের দিকের সাইডটা হচ্ছে, দেখেন নিচে তো অলরেডি বোল্ড আছে, তাহলে এখানে আমি সুন্দর করে এই জায়গাগুলোতে ব্লক করে রাখবো। এই ব্লক অঞ্চলটা বেসিক্যালি হচ্ছে আমার এই মডেলের সমাধান। এই ব্লকের ভিতরে কোটি কোটি বিন্দু আছে এবং এই কোটি কোটি বিন্দু, প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমার এই মডেলের ক্ষেত্রে ফিজিবল সলিউশন। বাট এতগুলো বিন্দু আমাদের ডিটারমাইন করে আইডেন্টিফাই করা হচ্ছে অলমোস্ট টাফ। তাহলে আমরা বলবো যে আমাদের আমাদের দরকার হচ্ছে শুধু ম্যাক্সিমাম এবং মিনিমাম মান। এবং ম্যাথমেটিক্স বলতেছে যে কোনো একটা ফেজিবল রিজিয়ন, এটাকে আমরা বলি, এই যে যে গোলক অঞ্চলটা পাইছেন, এই গোলক অঞ্চলটাকে বলি আমরা ফেজিবল রিজিয়ন। তো এই গোলক ফেজিবল রিজিয়নের বাউন্ডারিতে যে ছেদ বিন্দু আছে, সেই ছেদ বিন্দুগুলোই হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম থাকে। যেহেতু আমার এই মডেলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু লাগবে, তাহলে আমি এক্সপেক্ট করতেছি যে এই মানগুলো এই বাউন্ডারি ছেদ বিন্দুতে আছে। তাহলে এখানে আমার বাউন্ডারি মানে হচ্ছে বাইরের দিকে। দেখেন এটাও একটা বিন্দু, কিন্তু এটা কিন্তু বাউন্ডারি না, এটা ভিতরের সাইডে, এটাও কিন্তু ইনার সাইডে। তাহলে বাউন্ডারিতে কে কে আছে? বাউন্ডারিতে এটা একটা বিন্দু আছে, এটার আমি নাম দেব হচ্ছে এ। তাহলে এটাকে আমি এখন বিভিন্ন অ্যালফাবেট দিয়ে নাম দেব, যেহেতু এটা প্রথমে, এটাকে আমি নাম দিয়ে দিছি এ পয়েন্ট। এটা হচ্ছে বাউন্ডারিতে আছে, এটাকে নাম দেব হচ্ছে আমি বি। এবং এটাও বাউন্ডারিতে আছে, এটাকে আমি নাম দেব সি। এটা হচ্ছে সি। তাহলে এ বি সি তিনটা বিন্দু, এইগুলো ভিতরের সাইডে আছে, আমি এইগুলোকে কখনোই নেব না, এটা এবং এটা। সো মোট ছেদ বিন্দুই আছে হচ্ছে আমার পাঁচটা, তার মধ্যে এই দুইটা যেহেতু বাইরে, ভিতরের সাইডে, এই দুইটাকে আমি কনসিডার করব না। আমাকে যেহেতু বাইরের দিকে একটা দুইটা তিনটা, তাহলে এ বি সি হচ্ছে, এই এ বি সি এই তিনটা বিন্দুতে আমার ম্যাক্সিমাম অথবা মিনিমাম মান আছে। তাহলে এই তিনটা বিন্দুতে এক্স এবং ওয়াই এর মান বের করে আমাকে সেটা অবজেক্টিভ ফাংশনে বসায় দেখতে হবে কার জন্য ম্যাক্সিমাম অথবা কার জন্য মিনিমাম। তাহলে আপনি যদি গ্রাফের দিকে তাকান, দেখবেন যে এ এবং সি বিন্দুর মান অলরেডি দেওয়া আছে, বাট বি বিন্দুর মান দেওয়া নেই। তাহলে বি বিন্দুর মানটা আমরা বের করব। বি বিন্দুর মান কিভাবে বের করব? আমরা দেখতে হবে যে বি বিন্দুটা কিভাবে প্রডিউস হয়েছে। সো বি বিন্দুটা এক্স 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখা যেহেতু ছেদ বিন্দু আকারে তৈরি হয়েছে, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন দুটাকে যদি আমি সমাধান করি, তাহলে এক্স এবং ওয়াই এর মান পাবো। সেই এক্স এবং ওয়াই এর মানই হবে বি বিন্দুর এক্স এবং ওয়াই এর মান। তাহলে আমরা এখন আবার গ্রাফ খাতায় চলে যাই। তাহলে যদি আমরা এখন বলি যে ফ্রম গ্রাফ উই গট এ, এ মানে হচ্ছে আপনার 750,0, তারপরে হচ্ছে বি, বি বিন্দুর মান আমি জানি না, তারপরে কমা হচ্ছে সি, সি হচ্ছে আপনার 0,1000 ইজ দা, এদেরকে আমরা বলবো ফেজিবল সলিউশন, এফ ই এস আই বি এল ই, ফেজিবল সলিউশন, কারণ এদের ভিতরে যে কোনো একটা বিন্দু হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। তাহলে যেহেতু বি বিন্দু নাই, আমার বি বিন্দুটাকে আগে আমরা বের করে নিই। তাহলে আমরা গ্রাফ থেকে দেখছি যে বি বিন্দুটা আসছে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে। এখন এখানে আমাদের যেহেতু দুইটা ইকুয়েশন ব্যবহার করা হয়েছে, তাই আমরা সহজে বলতে পারতেছি বি বিন্দুটা 1 এবং 2 থেকে আসবে। বাট যখন কিছু কিছু মডেল থাকবে যেখানে একাধিক সমীকরণ থাকতে পারে কনস্ট্রেন্টে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু, যে কোনো বিন্দু তৈরি হবে যে কোনো দুইটা সরলরেখা থেকে। তাহলে আপনাকে গ্রাফ থেকে ডিটারমাইন করতে হবে যে ওই বিন্দুটা কোন কোন সরলরেখা থেকে উৎপাদন হয়েছে। তাহলে আমরা এখন বেসিক্যালি দেখব যে বি বিন্দুতে এক্স ওয়াই এর মান কিরকম। তাহলে আমরা বি বিন্দুর জন্য আমরা 1 নম্বর এবং 2 নম্বর সরলটাকে আবার নিয়ে আসবো। সো 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখাটাকে সলভ করতে হবে। এখন 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখা সলভ করার জন্য
অনেক ম্যাথমেটিক্যাল মেথড আছে, লাইক অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন। সো এর ভিতর থেকে যে কোনো একটা মেথড আপনি ইউজ করতে পারেন। সো আমার কাছে যেটা সবচেয়ে কমফোর্ট মনে হয় কম সময়ের জন্য, সেটাকে আমরা বলি অপনয়ন। অপনয়ন মানে হচ্ছে অপসারণ। যে যে কোনো একটা ভেরিয়েবলকে যদি আমি অপসারণ করতে পারি, তাহলে আর একটা ভেরিয়েবলকে আমি অতি সহজে বের করতে পারবো। এটাকে এলিমিনেশন পদ্ধতিও বলি বা অপনয়ন পদ্ধতি বলি। তাহলে এই অপনয়ন পদ্ধতি আপনাকে বলছে যে আপনাকে প্রথম ইকুয়েশনকে গুণ করতে হবে দ্বিতীয় ইকুয়েশনের এক্স এর সহগ দ্বারা। তাহলে প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমার 1। আমি দরকার এখানে আবার নাম দিয়ে দিই যে এটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখা, এবং এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা। সো আমি যদি এখানে খুব সিম্পলি লিখি যে ইকুয়েশন 1 কে আমি মাল্টিপ্লাই করতে যাচ্ছি 2 নম্বর ইকুয়েশনের এক্স এর সহগ দ্বারা, তার মানে 2। এরপর আমরা বিয়োগ করব। বিয়োগ, আমি 2 নম্বর ইকুয়েশন, এটাকে আমাকে গুণ করতে হবে 1 নম্বর ইকুয়েশনের সহগ দ্বারা। তাহলে 1 নম্বর ইকুয়েশনে এক্স এর সহগ হচ্ছে 1। গুণ করার পর যদি আমি বিয়োগ করি, তাহলে আমি অঙ্কের অ্যান্সার এক্স এলিমিনেট হয়ে যাবে, ও এর মানটা পাবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে কি হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু, আপনি যদি 2 দিয়ে গুণ করেন তাহলে 1500। 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 দিয়ে গুণ করেন তাহলে যা আছে তাই থাকবে, 2x প্লাস 1y ইকুয়াল টু 1000। এখন এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে সবগুলো সাইন নিচেই মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে এখন বিয়োগ করার পরে আমরা কি পাচ্ছি দেখেন, যে এখানে দুই এক্স কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে 3y থেকে যদি 1y চলে যায় থাকে হচ্ছে 2y। তাহলে 2y ইকুয়াল টু আমি কত পাচ্ছি দেখেন, 1500 থেকে যদি 1000 চলে যায় তাহলে থাকে হচ্ছে 500। 2y ইকুয়াল টু হচ্ছে 500। তাহলে y ইকুয়াল টু আমি কত পাচ্ছি, তাহলে এখান থেকে y ইকুয়াল টু আমি পাচ্ছি 250। এখন y এর মান আপনি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন। তাহলে লেখেন পুট ভ্যালু অফ y ইন 1। আমি ধরেন 1 নম্বর ইকুয়েশনেই বসাই, তাহলে কি দাঁড়ায়, আমার 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, 1 নম্বর ইকুয়েশনটা ছিল x প্লাস 1.5y ইকুয়াল টু 750। তাহলে x প্লাস 1.5y, এর জায়গায় আমি কত বসাবো, ইন্টু, সরি এটা হচ্ছে গুণ, গুণ আপনার 250 ইকুয়াল টু 750। তাহলে 1.5 ইন্টু যদি আমি 250 দিই তাহলে আমার কত আসে, $375। তাহলে x প্লাস 375 ইকুয়াল টু 750। এখন এই 375কে আপনি এই পাশে নিয়ে যান, তাহলে x ইকুয়াল টু 750 মাইনাস 375। তাহলে আপনার 750 বিয়োগ আপনার হচ্ছে 375, তাহলে আমাকে দাঁড়াচ্ছে 375। তার মানে এক্স ইকুয়াল টু 375। তাহলে দেখেন আমি বি বিন্দুতে এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম, একটা হচ্ছে 250 আর একটা হচ্ছে 375। তাহলে আমি এখানে মানটা ইনসার্ট করে দিই। এক্স এর মান হচ্ছে 375, অলওয়েজ এক্স এর মান প্রথমে, তারপর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 250। তাহলে আমি 3টা বিন্দু পেয়ে গেছি। এখন আমি যখন বিন্দুগুলো সব পেয়ে যাব, প্রত্যেকটা বিন্দুর জন্য আমার অবজেক্টিভ ফাংশনের মান বের করতে হবে। তাহলে এখন আমার মডেলের অবজেক্টিভ ফাংশনে চলে যাই। আমার অবজেক্টিভ ফাংশনটা কই ছিল, এইটা।
ঠিক আছে, ম্যাক্স জেড ইকুয়াল টু 15x প্লাস 10y। তাহলে এটা লাস্টে নিয়ে প্রত্যেকটা বিন্দুর জন্য আমাকে মান বসাতে হবে, কন্ট্রোল ভি। তাহলে এখন আসেন, যখন এ বিন্দুতে আমার মান কত ছিল? এ বিন্দুতে আমার মান ছিল হচ্ছে 750,0, তাহলে যদি 750,0 আমি বসাই ফাংশনে, তাহলে কি দাঁড়ায়? জেড ইকুয়াল টু 15 ইন্টু এক্স, মানে 750 প্লাস 10 ইন্টু 0। তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 15 গুণ 750, যে 15 ইন্টু 750, তাহলে 11,250। আমরা এখান থেকে পাচ্ছি 11,250। এরপরে যদি আমি বি বিন্দুটা বসাই, বি বিন্দু বসালে আমার কত আসবে? বি বিন্দু হচ্ছে আমার 375 এবং 250, এটা হচ্ছে বি বিন্দু ছিল। সো যদি আমি জেড ইকুয়াল টু বসাই, জেড ইকুয়াল টু, তাহলে 15 ইন্টু আপনার 375 যোগ যোগ 10 ইন্টু 250, 10 ইন্টু 250, তাহলে 15 ইন্টু 375, 15 ইন্টু 375, তার মানে 5,625, 5,625 প্লাস এখানে হচ্ছে হলো 2500, তাহলে 8,125 ইকুয়াল টু 8,125 আসে। ঠিক সিমিলারলি আমরা সি বিন্দুটাকে এখানে বসাবো। সি বিন্দু ইকুয়াল টু আমরা কি জানি? সি বিন্দু হচ্ছে 0,1000। তাহলে যদি আমি জেড ইকুয়াল টু নেই, জেড ইকুয়াল টু 115 ইন্টু 0 প্লাস 10 ইন্টু 1000 ইকুয়াল টু আপনার 0 প্লাস 10,000। তাহলে দেখেন, আমাদের এখানে প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা অবজেক্টিভ ফাংশনে মান পেয়ে গেছি। এখন এই যে আমরা তিনটা মান পাচ্ছি তিনটা বিন্দুর জন্য, এখন আমাকে দেখতে হবে যে এখানে যে তোমাদের ম্যাক্স আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা চুজ করতে হবে। কার জন্য ম্যাক্সিমাম ভ্যালু আসছে? যদি মিন থাকতো তাহলে মিনিমাম ভ্যালুটা আমরা চুজ করতাম। যদি এখানে মিন থাকতো তাহলে দেখেন যে আমাদের এটা হতো অ্যান্সার, সবচেয়ে কম ভ্যালু। সেক্ষেত্রে এক্স হতো 375, ওয়াই হতো 250। যেহেতু এখানে আমাকে ম্যাক্স বলছে, তার মানে এই তিনটা ভ্যালুর মধ্যে 11,250 এটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু। এবং এটা কখন আসছে? যখন এক্স ইকুয়াল টু আমি 750 ইউনিট উৎপাদন করব এবং ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে যে এক্স ইকুয়াল টু, উই চুজ এক্স ইকুয়াল টু 750। দ্যাট মিনস এটা আমাদের প্রথম অঙ্ক ছিল। তো প্রথম অঙ্কে বলছি প্যান্ট এবং জ্যাকেট। তাহলে আমার ম্যাথ সাজেস্ট করতেছে যে আপনাকে 750 ইউনিট প্যান্ট উৎপাদন করা উচিত এবং 0 ইউনিট জ্যাকেট উৎপাদন করা উচিত। সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ম্যাক্স জেড ইকুয়াল টু, সর্বোচ্চ আপনি প্রফিট জেনারেট করতে পারবেন 11,200 11,250 টাকা। তাহলে 11,250 টাকা হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রফিট এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ গাইস, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন।